প্রথমে তোমাদেরকে বলি, সি প্রোগ্রামে আমরা হচ্ছে তিনটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সূত্র দিয়ে সি প্রোগ্রাম, আরেকটা হচ্ছে শর্ত দিয়ে সি প্রোগ্রাম, আরেকটা হচ্ছে লুপ দিয়ে সি প্রোগ্রাম। তো আজকে আমরা হচ্ছে এই তিনটা টপিক যদি তুমি ভালোভাবে কভার করতে পারো তাহলে হচ্ছে সি প্রোগ্রাম তুমি হচ্ছে ইজিলি করতে পারবা। ওকে, আচ্ছা, এখন এই যে সি প্রোগ্রাম আছে, সি প্রোগ্রাম লেখার ধাপ আছে আমাদের 5টা। সি প্রোগ্রাম লেখার ধাপ কয়টা? 5টা। তোমরা আমার সাথে সাথে পড়বা যেন এখানকার পড়াটা এখানে হয়ে যায়, আলাদাভাবে বাসায় পড়ার না দরকার হয়। ওকে, আচ্ছা, তাহলে আরেকবার বলতেছি, আহ, তোমরা আমার স্ক্রিনের মধ্যে সি প্রোগ্রাম লেখার ধাপ 5টা, এটা দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে শেয়ার করো, তারপরে আমি হচ্ছে শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা, এগেন সি প্রোগ্রাম লেখার ধাপ কয়টা বললাম? 5টা। এক নম্বরে হচ্ছে চলক ঘোষণা করা। এক নম্বর ধাপটার নাম কি? চলক ঘোষণা করা। আমি বারবার বলতেছি, এটার মেন কারণ হচ্ছে যেন এখানকার পড়াটা তোমার এখানে হয়ে যায়। তুমি কিন্তু আরেকবার ভিডিও দেখে ক্লাস করার কিন্তু মেন্টালিটি থাকবে না। সেই জন্য এখানকার পড়া যেন এখানে হয়ে যায়, এবং ক্লাসের শেষে আমি স্লাইডগুলো তোমাদের হচ্ছে গ্রুপে হচ্ছে দিয়ে দিব। সেজন্য ওইখান থেকে তোমরা হচ্ছে ক্লাস নোট করতে পারবা। হ্যাঁ, এখন ক্লাস নোট করার দরকার নাই, এখন শুধুমাত্র হচ্ছে ক্লাসটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে সি প্রোগ্রাম লেখার ধাপ কয়টা? 5টা। এক নম্বরে কি? চলক ঘোষণা করা। এই চলক ঘোষণা করার উপায় হচ্ছে দুইটা। এক নম্বরে হচ্ছে আইএনটি, আর 2 নম্বর হচ্ছে ফ্লট। তাহলে তুমি পড়বা কিভাবে? পড়বা হচ্ছে এইভাবে, যে সি প্রোগ্রাম লেখার ধাপ হচ্ছে 5টি। এটা কোনো বইয়ের ভাষা না, এটা হচ্ছে আমরা সি প্রোগ্রামটাকে সহজভাবে বোঝার জন্য 5টা ধাপে মানে 5টা ধাপে আলোচনা করতেছি। ওকে, আচ্ছা, তাহলে পড়বা কিভাবে? সি প্রোগ্রাম লেখার ধাপ কয়টি? 5টি। এক নম্বর ধাপের নাম কি? চলক ঘোষণা করা। চলক ঘোষণা করা যাবে কয়টা উপায়ে? 2টা উপায়ে। একটা হচ্ছে আইএনটি, আর একটা হচ্ছে ফ্লট। আচ্ছা, এগুলা কি? এগুলা নিয়ে আমরা বিস্তারিত ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে শুধুমাত্র হচ্ছে ধাপগুলো একটু মনে করার চেষ্টা করো। আচ্ছা, 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে চলকের মান গ্রহণ করতে বলা। চলকের মান গ্রহণ করতে বলা। এই গ্রহণ করতে বলার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে প্রিন্ট এফ। এখানে হচ্ছে 2টা জিনিস সতর্ক থাকতে হবে। প্রথম সতর্কতা, দেখো, প্রিন্ট এফ লেখাটাতে আমি কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করি নাই, সবগুলাই হচ্ছে স্মল লেটার। অর্থাৎ এইগুলো যখন আমরা ব্যবহার করব প্রিন্ট এফ, তখন কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। মনে হতে পারে যে প্রিন্টের পিটাকে বড় হাতের লিখি, এইভাবে লেখার মেন্টালিটি আমাদের মনের মধ্যে চলে আসে, কিন্তু এই কাজটা করা যাবে না। এখানে সবগুলা লেটার কি হবে? স্মল লেটারে হবে। ওকে, আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে প্রিন্ট এফ। এই যে শব্দটা আছে, মনে হতে পারে প্রিন্ট আলাদা শব্দ এবং এফ হচ্ছে আলাদা শব্দ। প্রিন্ট আর এফ এর মাঝখানে আমরা কি করি? একটা ফাঁকা স্পেস চিহ্ন ব্যবহার করি। সতর্ক থাকতে হবে যে প্রিন্ট আর এফ 2টা কিন্তু আলাদা শব্দ না, 2টা মিলে একটা শব্দ। যেহেতু 2টা মিলে একটা শব্দ, সেজন্য এই প্রিন্ট আর এফ এর মাঝখানে কোনো ফাঁকা স্পেস ব্যবহার করা যাবে না। সেজন্য খেয়াল করো, প্রিন্ট আর এফ কে আমি কি করছি? একসাথে লিখছি। এটাতে সতর্ক থাকতে হবে। তাহলে সি প্রোগ্রাম লেখার ধাপ আমার সাথে সাথে আরেকবার করে বলো। সি প্রোগ্রাম লেখার ধাপ কয়টি? 5টি। এক নম্বরে কি? চলক ঘোষণা করা। চলক ঘোষণা করা যাবে 2টা উপায়ে। একটা হচ্ছে আইএনটি দিয়ে, আর একটা কি? ফ্লট দিয়ে। কমেন্ট করার দরকার নাই, ক্লাসে মনোযোগ দাও। ওকে, লাইভ ক্লাসের হচ্ছে রিচ বাড়ানোর জন্য আমি ক্লাস নিচ্ছি না, যে কয়েকজন ক্লাস করতে পারবা সে কয়েকজন হচ্ছে ক্লাস করবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 নম্বরে হচ্ছে চলক ঘোষণা করা। 2টা উপায়ে ঘোষণা করা যাবে, একটা হচ্ছে আইএনটি দিয়ে, আর একটা হচ্ছে ফ্লট দিয়ে। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে চলকের মান গ্রহণ করতে বলা। এটার জন্য কি ব্যবহার করতে হবে? প্রিন্ট এফ। 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে বলা হচ্ছে চলকের মান গ্রহণ করা। চলকের মান গ্রহণ করার জন্য ব্যবহার করব আমরা কি? স্ক্যান এফ। একদম আমার সাথে সাথে সবাই হচ্ছে মুখস্থ করে নেবা, এইখানকার পড়া যেন এখানে হয়ে যায়।
আচ্ছা, আরেকবার বলতেছি, 1 নম্বর ধাপের নাম কি? চলক ঘোষণা করা। কয়টা উপায়ে ঘোষণা করা যাবে? 2টা। একটা হচ্ছে আইএনটি আর একটা হচ্ছে ফ্লট। 2 নম্বর ধাপ কি? চলকের মান গ্রহণ করতে বলা। এটার জন্য কি ব্যবহার করব? প্রিন্ট এফ। 3 নম্বর ধাপ কি? চলকের মান গ্রহণ করা। এটার জন্য কি ব্যবহার করব? স্ক্যান এফ। 3 নম্বর গেল। 4 নম্বর, 4 নম্বর ধাপে হচ্ছে সূত্র। এরপর হচ্ছে 5 নম্বর ধাপ। 5 নম্বর ধাপে হচ্ছে ফলাফল। এই ধাপগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র হচ্ছে সি প্রোগ্রামের বেসিক জিনিসগুলো ক্লিয়ার করি। যদি এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকে তোমার, তাহলে তুমি যে কোনো সি প্রোগ্রাম ইজিলি লিখতে পারবা। এটার জন্য আহামরি তোমাকে হচ্ছে বেশি একটা পেন খেতে হবে না। ওকে, আচ্ছা, আরেকবার বলো। সি প্রোগ্রাম আমি কিন্তু আমার অফলাইন ব্যাচগুলোতে এভাবে মানে ক্লাসের পড়াটা ক্লাসে আদায় করে নেই, যার কারণে আমি মনে করতেছি যে তোমরা হচ্ছে অফলাইন ব্যাচের সাথে ক্লাস করতেছ। আমি যতবার বলবো ততবার তুমি পড়বা, তোমার পড়াটা এখানেই মুখস্থ হয়ে যাবে। আধা ঘন্টা ক্লাস করবা, আধা ঘন্টা তোমার প্রপার সময় কাজে লাগবে। 40 মিনিট ক্লাস করবা, 40 মিনিট তোমার হচ্ছে পুরাটা হচ্ছে যেন হচ্ছে ক্লাসের মধ্যে মনোযোগ থাকে, এবং ক্লাসের পড়া যেন কি ক্লাসের মধ্যে হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে সি প্রোগ্রাম লেখার ধাপ কয়টা? উত্তর করো। সি প্রোগ্রাম লেখার ধাপ কয়টা? 5টা। কমেন্ট করার দরকার নাই, মুখে মুখে বলবা। সি প্রোগ্রাম লেখার ধাপ কয়টা? 5টা। 1 নম্বরে কি? 1 নম্বর হচ্ছে চলক ঘোষণা করা। চলক ঘোষণা করা যাবে কয়টা উপায়ে? 2টা উপায়ে। 1 নম্বর উপায় হচ্ছে আইএনটি, ব্যবহার করব পার্সেন্ট ডি। 2 নম্বর হচ্ছে ফ্লট, ব্যবহার করব পার্সেন্ট এফ। 2 নম্বর কি? 2 নম্বর ধাপটার নাম হচ্ছে চলকের মান গ্রহণ করতে বলা। এটার জন্য কি ব্যবহার করব? প্রিন্ট এফ। 3 নম্বর ধাপ। 3 নম্বরে আমরা কি ব্যবহার করব? চলকের মান গ্রহণ করতে বলা। এটার জন্য কি ব্যবহার করা হবে? স্ক্যান এফ। 4 নম্বরের ধাপ কি? 4 নম্বর ধাপে হচ্ছে সূত্র। 5 নম্বর ধাপ। 5 নম্বর ধাপে কি? ফলাফল। ফলাফলের জন্য কি ব্যবহার করব? প্রিন্ট এফ। আবার একই কথা, কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, এবং প্রিন্ট ও এফ এর মাঝখানে কোনো ফাঁকা স্পেস ব্যবহার করা যাবে না। আচ্ছা, এই 5টা ধাপ সবার মনে থাকবে কিনা এখন বলো। দ্রুত কমেন্ট করে জানাও যে এই 5টা ধাপ মনে রাখতে পারবা কিনা। এই 5টা ধাপ মনে রাখতে পারবা কিনা দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, এবার এই যে আমরা বললাম 1 নম্বর ধাপে যে চলক ঘোষণা করা, এখন চলক ঘোষণা করতে পারবো আমরা কয়টা উপায়ে? 2টা উপায়। একটা হচ্ছে আইএনটি আর একটা হচ্ছে ফ্লট। তো আমরা যে চলক ঘোষণা করব, চলক ঘোষণা করার হিসাব তো পরে, চলক ঘোষণা করার পূর্বে আমাকে কি জানতে হবে? চলক জিনিসটা কি সেটা জানতে হবে। আমি যদি চলক জিনিসটা কি সেটাই যদি না জানি, তাহলে কি আমি চলক ঘোষণা করতে পারবো? পারবো না। তাহলে এবার আমাকে কি জানতে হবে? এবার আমাকে জানতে হবে যে চলক জিনিসটা কি। তাহলে চলো আমরা দেখবো হচ্ছে এবার চলক জিনিসটা কি। ওকে, চলকে বলা হচ্ছে যার মান পরিবর্তনশীল অথবা যার মান অজানা তাই চলক। তাহলে এখানে 2টা কথা, একটা হচ্ছে অজানা মান আর একটা হচ্ছে পরিবর্তনশীল। যেটার মান পরিবর্তন হইতে পারবে অথবা যেটার মান অজানা, মানে আমার জানা থাকবে না, সেটাকে আমরা কি বলবো? চলক বলবো। চলো আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। এখানে খেয়াল করো, একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা খেয়াল করো, সমীকরণটা কি আছে? সমীকরণটাতে বলা হচ্ছে s ইকুয়াল a প্লাস 5 প্লাস বি। বলা হচ্ছে সমীকরণের চলক কয়টি? তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও তো যে এখানে আমাদের চলক কয়টা আছে, এই সমীকরণটাতে চলক কয়টা আছে। তোমরা মনে মনে নিশ্চয়ই চিন্তা করছো যে এখানে চলক 2টা, একটা হচ্ছে a আর একটা হচ্ছে বি। আচ্ছা, এইখানে কি শুধুমাত্র 2টা চলক আছে নাকি আরো চলক আছে? একটু চিন্তা করো। রাইট, অনেকে মনে করতেছো যে এখানে চলক হচ্ছে 2টা, একটা হচ্ছে এ আর একটা কি বি, কিন্তু আমি বলবো এখানে চলক আছে 3টা। চলক আছে কয়টা? 3টা। কি কি?
একটা এ, একটা বি, আর একটা হচ্ছে এস। এখানে চলক আছে কয়টা? তিনটা। এখন প্রশ্ন হচ্ছে তিনটা চলক কেন? এবার দেখো তো চলকে আমরা কি জানলাম? চলকে জানলাম যে হচ্ছে যার মান পরিবর্তনশীল অথবা যার মান অজানা, সেটাই চলক। এখন খেয়াল করো তো, তোমার কি এর মান জানা আছে? এর মান জানা নাই, তার মানে এ একটা চলক। আচ্ছা বলো তো, তোমার কি বি এর মান জানা আছে? বি এর মান তো জানা নাই, তাহলে বি একটা কি চলক। আচ্ছা বলো তো, 5 যে মানটা আছে এটা কি অজানা মান নাকি জানা মান? 5 এর মানটা কি কখনো পরিবর্তন হতে পারবে নাকি এটা নির্দিষ্ট? 5কে কি কখনো আমরা 5 10 হয়ে যাবে? 5 কি কখনো 15 বলতে পারবো? 5কে বলতে তো পারবো না। তার মানে 5 এর মানটা কি পরিবর্তন হতে পারবে না, তার মানে 5টাকে কিন্তু আমরা চলক বলতে কি করব না, চলক বলতে পারবো না। ওকে ওকে, তাহলে 5টা আমাদের কি চলক নয়। কিন্তু দেখো তো এস এর মানটা কি তোমার জানা আছে? বলো তো, এস এর মানটা কি অজানা না তোমার কাছে? রাইট, এস এর মানটাও যেহেতু অজানা, আর যেটাই অজানা সেটাই আমাদের কি চলক। তার মানে এখানে এ এর মান জানা নাই, এ একটা চলক। বি এর মান আমার জানা নাই, তাহলে বি একটা চলক। এস এর মান যেহেতু আমার জানা নাই, তার মানে এস ও একটা কি বলতো চলক। তার মানে এই যে এস ইকুয়াল এ প্লাস 5 প্লাস বি, এই সমীকরণটাতে চলক কয়টা আছে? চলক আছে হচ্ছে তিনটা। এবার আমি তোমাদের টেস্ট নিব, চলক আইডেন্টিফাই করতে পারবা কিনা। তাহলে এবার তোমরা বলো হচ্ছে, এই যে এখানে বলা হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া আছে, প্রথমে তুমি হচ্ছে 1 নাম্বার সমীকরণে কয়টা চলক আছে সেটা আমাকে বলো। 1 নাম্বার যে সমীকরণটা আছে, 1 নাম্বার সমীকরণটাতে চলক কয়টা আছে? এই যে 1 নাম্বার সমীকরণে চলক কয়টা আছে? a ইকুয়ালস 0.5 ইন্টু বি ইন্টু এইচ, এটা আমরা জানি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তোমাকে যদি বলা হয় যে এই সূত্রটাতে আমাদের চলক কয়টা আছে, দ্রুত বলো, এই সমীকরণটাতে আমাদের চলক কয়টা আছে? নিশ্চয়ই এবার তোমরা ধরে ফেলছো যে বি এর মান আমার জানা নাই, তার মানে বি একটা চলক। এইচ এর মান জানা নাই, তাহলে এইচ একটা চলক। এবার 0.5 এই মানটা তো হচ্ছে নির্দিষ্ট, এটা তো কোনো পরিবর্তন হতে পারবে না, তার মানে এটাকে আমি কি বলতে পারবো না, চলক বলতে পারবো না। আচ্ছা বলো তো, এ এর মান, এই যে এখানে এ আছে, এ এর মান কি আমার জানা আছে নাকি অজানা? এ এর মানটাও আমার অজানা, তাহলে এটাকেও আমরা কি বলবো বলতো, এটাকেও আমরা বলবো হচ্ছে চলক। তার মানে এই সমীকরণটাতে আমাদের চলক আছে কয়টা? তিনটা। রাইট, হাফসা জাহান বলছে তিনটা চলক। রাইট, এখানে আমাদের চলক আছে কয়টা? তিনটা। বলতো চলকগুলা কি কি? একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে এইচ, আর একটা হচ্ছে এ। আচ্ছা এবার বলা হচ্ছে 2 নাম্বার সমীকরণে আমাদের চলক কয়টা আছে? 2 নাম্বার সমীকরণে আমাদের চলক কয়টা আছে, দ্রুত একটু বলো। 2 নাম্বার সমীকরণে আমাদের কয়টা চলক আছে? 2 নাম্বার সমীকরণে আমাদের কয়টা চলক আছে? এবার আমরা দেখব যে 2 নাম্বার সমীকরণে আমাদের কার কার মান অজানা, বা কার মানটা আমার জানা নাই। বলো, এখানে আমাদের কার মানটা অজানা? দেখো তো, এ এর মান কি আমার জানা আছে? এই যে এ, এর মান কি জানা আছে? এর মান জানা নাই, তার মানে এ একটা কি হবে, চলক হবে। এরপরে আসা হচ্ছে আমাদের কি আছে, পাই। বলতো পায়ের মানটা কি আমাদের অজানা নাকি জানা? পায়ের মান কত বলো, পায়ের মান কত? নিশ্চয়ই আমাদের এটা জানা আছে যে পায়ের মান 3.1416। তার মানে পায়ের মানটা কি অজানা? বা পায়ের মানটা কি কখনো 3.1416 থেকে কখনো 4.1416 হয়ে যাবে? তার মানে কি পায়ের মানটা কখনোই পরিবর্তন হতে পারবে না। পায়ের মানটা কি আমাদের জানা এবং নির্দিষ্ট। যেহেতু পায়ের মানটা জানা এবং নির্দিষ্ট, সেজন্য পাইকে আমরা কি বলতে পারবো না, চলক বলতে পারবো না। এবার আসা হচ্ছে, তাহলে পাইকে আমি চলক বলতে পারবো না। এবার আসা হচ্ছে আর। বলতো আর এর মানটা কি আমাদের জানা নাকি অজানা? তোমরা কয় নাম্বারের উত্তর করতেছো? 3টি। অবশ্যই নাম্বারটা দিয়ে উত্তর করবা, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 নাম্বারে তুমি বললা 3টা চলক, নাকি 2 নাম্বারে 3টা চলক? দেখো খেয়াল করো, তাহলে এই 2 নাম্বার সমীকরণে আমাদের এর মান জানা নাই, তার মানে এ কে আমি বললাম চলক।
পায়ের মান আমার জানা আছে 3.1416, তার মানে পাইটাকে আমি চলক বলতে পারবো না। এরপরে খেয়াল করো আর এর মান কিন্তু আমার জানা নাই। আর বলতে কি ব্যাসার্ধ, তাহলে আর এর মান কি আমার জানা আছে? জানা নাই। যেহেতু আর এর মান জানা নাই তাহলে আর একটা কি বলতো চলক। তাহলে বলো এই যে 2 নাম্বার যে আমি সমীকরণটা দিলাম, এই 2 নাম্বার সমীকরণে আমাদের চলক কয়টা আছে? তাহলে 2 নাম্বার সমীকরণে আমাদের চলক আছে কয়টা? 2টা। কি কি? এর মান আমার জানা নাই, তার মানে এ একটা চলক, আর এর মান আমার জানা নাই, তার মানে আর একটা কি চলক। আশা করি এখন যে কোনো সমীকরণ দেখলে তুমি বুঝতে পারবা যে এই সমীকরণটাতে কয়টা চলক আছে। এবার আসা হচ্ছে চলক 2 ধরনের। চলক কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে স্বাধীন চলক, আর একটাকে বলা হয় অধীন চলক। তাহলে চলক কয় ধরনের বলতো? 2 ধরনের। একটা চলককে কি বলি আমরা? স্বাধীন চলক। আর 2 নম্বরে আমরা কি বলি? অধীন চলক। তাহলে চলক কয় ধরনের? চলক হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে স্বাধীন চলক, আর একটা কি অধীন চলক, যেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে অধীন। স্বাধীন আর অধীন বলতে কি বোঝায়? অধীন মানে কি? যার মানটা অন্যের উপর নির্ভর করবে। যার মানটা কি অন্যের উপর নির্ভর করবে সেটাকে বলি আমরা অধীন চলক। এবার বলতো এখানে যে আমি সমীকরণটা দিছি s ইকুয়াল a প্লাস 5 প্লাস বি, সমীকরণে আমরা তো পাইলাম চলক 3টা। একটা পাইলাম a, একটা পাইলাম হচ্ছে b, আর একটা চলক কি পাইলাম? s। এখন তোমাকে যদি বলা হয় এই 3টা চলকের মধ্যে বলতো s এর যদি আমি মানটা বের করতে চাই, তাহলে s এর মানটা আমাদের a এবং b এর মানের উপর নির্ভর করবে কিনা? a এর মান এবং b এর মান আমি যেটা বসাবো ওই মানটার উপর ভিত্তি করে কি আমার s এর মানটা পরিবর্তন হবে না বলতো? তাহলে এই যে s আছে, এই s এর মানটা কার উপর নির্ভর করতেছে? s এর মানটা নির্ভর করতেছে a এর মানের উপর এবং b এর মানের উপর। যেহেতু s এর মানটা a এর মানের উপর এবং b এর মানের উপর নির্ভর করতেছে, তার মানে এই s টাকে আমরা কি বলবো? নিশ্চয় অধীন চলক বলবো। আচ্ছা বলতো এর মান কি কখনো b এর উপর বা s এর উপর নির্ভর করতেছে, বা b এর মান কি আমাদের s এর উপর বা a এর উপর নির্ভর করতেছে? না। s এর মানটা আমার কি a আর b এর উপর নির্ভর করতেছে, যার মানে s কে আমরা বলতেছি অধীন চলক। আর a আর b এর মান আমি ইচ্ছা মতো 5ও নিতে পারি, এর মান আমি কি করতে পারি? ইচ্ছা মতো 10ও নিতে পারি। তার মানে এর মানটা কখনোই অন্যের উপর নির্ভর করে আমরা নিব না, এর মানটা আমাদের কি স্বাধীন। আমি কি করতে পারবো? এর মান ইচ্ছা মতো গ্রহণ করতে পারবো। আচ্ছা এবার বলতো বি এর মানটা কি আমাদের অন্যের উপর নির্ভর করতেছে নাকি? বি এর মান যদি আমি 10 বসাই, তাহলে বলতো তুমি বি এর মান যদি 20 বসাইতে চাও তাহলে বসাইতে পারবা কিনা? যেহেতু আমাদের মান জানা নাই। তার মানে এখানে বি এর মানটাও আমার কি অন্যের উপর নির্ভর করতেছে না, তার মানে বিটাও আমাদের কি স্বাধীন চলক। তাহলে এস টাকে বলতেছি আমরা অধীন চলক। কেন অধীন চলক? কারণ এস এর মানটা নির্ভর করবে এর মান এবং বি এর মান কত বসাচ্ছি সেটার উপর। আর এ এবং বি কে বলতেছি আমরা স্বাধীন চলক। কারণ কি? কারণ এ আর বি এর মান স্বাধীন, মানে ইচ্ছা মতো পরিবর্তন হতে পারবে। ওকে। আচ্ছা এবার তোমরা বলো 1 নাম্বার যে সমীকরণটা টেস্টে ছিল এই সমীকরণে কোনটা স্বাধীন চলক হবে আর কোনটা অধীন চলক হবে? দেখো এই যে 1 নম্বরে আমরা চলক কয়টা পাইছি? 3টা। এখন বলো তো এই 3টার মধ্যে বি, এইচ আর এ, এই 3টার মধ্যে কোনটা স্বাধীন চলক হবে আর কোনটা অধীন চলক হবে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি যদি এই a এর মানটা বের করতে চাই তাহলে এই a এর মানটা কার উপর নির্ভর করবে? a এর মানটা b এর উপর নির্ভর করবে, এবং a এর মানটা কার উপর নির্ভর করবে? a এর মানটা h এর উপর নির্ভর করবে। তার মানে a এর মানটা কি নির্ভরশীল না? যেহেতু a এর মানটা b এবং h এর উপর নির্ভরশীল, তার মানে এটাকে বলবো আমরা অধীন চলক। তাহলে a যদি আমাদের অধীন চলক হয় তাহলে b আর h কি? b আর h হচ্ছে আমাদের স্বাধীন চলক। আশা করি চলক 2 ধরনের। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে অধীন চলক বা নির্ভরশীল চলক,
আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে স্বাধীন চলক। মনে থাকবে? তাহলে বলো চলক কয় ধরনের? চলক হচ্ছে দুই ধরনের। এক নম্বরে কি? স্বাধীন চলক। দুই নম্বরে কি? অধীন চলক। রাইট, হাফসা জান উত্তর করছে হচ্ছে বি এবং এইচ, স্বাধীন চলক। রাইট, এবার বলো 2 নাম্বার টেস্টে তাহলে আমাদের কোনটা স্বাধীন চলক হবে আর কোনটা অধীন চলক হবে? 2 নাম্বার টেস্টে আমাদের কোনটা স্বাধীন চলক হবে আর কোনটা অধীন চলক হবে? দেখো, তাহলে 2 নম্বর সমীকরণে আমরা চলক কি কি পাইছিলাম? একটা পাইছিলাম হচ্ছে এ, আর একটা কি পাইছিলাম? আর। এখন বলো তো এর মান যদি আমি বের করতে চাই তাহলে এর মানটা আর এর মানের উপর নির্ভর হবে করবে কিনা? তাহলে এর মানটা যেহেতু আর এর উপর নির্ভর করবে, তার মানে এটাকে আমরা কি বলবো? এর মানটা নির্ভর করতেছে আর এর উপর, তার মানে এটা হচ্ছে আমাদের অধীন চলক। এ যদি আমাদের অধীন চলক হয় তাহলে স্বাধীন চলক কি হবে? নিশ্চয়ই তাহলে আরটা হয়ে যাবে আমাদের কি? স্বাধীন চলক। এই চলক জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা এবার দ্রুত একটু কমেন্ট করে জানাও। স্বাধীন চলক এবং অধীন চলক এই দুইটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার কিনা দ্রুত একটু কমেন্ট করে জানাও। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে চলক নিয়ে আলোচনা করলাম। এবার আমাদের 1 নাম্বার ধাপ কি ছিল? 1 নাম্বার ধাপে ছিল হচ্ছে চলক ঘোষণা করা। চলক ঘোষণা করা যাবে কয়টা উপায়ে? দুইটা উপায়ে। একটা হচ্ছে আইএনটি আর একটা হচ্ছে ফ্লট। এবার আমরা তো বুঝলাম যে চলক জিনিসটা কি। এখন চলক জিনিসটা বোঝার পর চলক ঘোষণা করতে পারবো আমরা কয়টা উপায়ে? দুইটা উপায়ে। একটা হচ্ছে আইএনটি দিয়ে আর একটা হচ্ছে ফ্লট দিয়ে। তাহলে এবার আমাকে কি বুঝতে হবে? এবার আমাকে বুঝতে হবে কোনটা আইএনটি আর কোনটা ফ্লট। তাহলে চলো আমরা দেখবো এবার আইএনটি কোনটা আর ফ্লট কোনটা। প্রথমে আসা হচ্ছে আইএনটি। আইএনটি এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টিজার, যার বাংলা অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আইএনটি এর পূর্ণরূপ কি? ইন্টিজার। ইন্টিজারের বাংলা অর্থ কি? ইন্টিজারের বাংলা অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? যদি আমরা গণিতের ভাষায় বলতে চাই তাহলে অনেক ক্রিটিক্যাল বা অনেক বড় ধরনের সংজ্ঞা। আমরা পূর্ণ সংখ্যা বলতে 9-10 এ পড়ছিলাম স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা। তো পূর্ণ সংখ্যার সংজ্ঞাটাতে আমরা পড়ছিলাম যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো আমরা এইভাবে এখানে পড়বো না, এখানে জাস্ট আমাদের মেন টার্গেট হচ্ছে যে পূর্ণ সংখ্যা জিনিসটা কি, ওই জিনিসটাকে বোঝা। তাহলে এবার আমরা বুঝবো হচ্ছে যে পূর্ণ সংখ্যা জিনিসটা কি। পূর্ণ সংখ্যাতে বলা হচ্ছে যেই মানে দশমিক বিন্দু থাকে না, দশমিক বিন্দু থাকে না যেই মানে বা যেই সংখ্যায় দশমিক বিন্দু থাকবে না সেটাকে বলবো আমরা আইএনটি, একদম সহজ ভাষায়। এবার আসা হচ্ছে দশমিক বিন্দু থাকবে না, আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে 5, বলতো এই 5 সংখ্যাটাতে কি আমাদের কোনো দশমিক বিন্দু আছে? দশমিক বিন্দু নাই। যেহেতু দশমিক বিন্দু নাই তার মানে এটাকে আমি কি বলতে পারবো? এটাকে বলতে পারবো হচ্ছে আইএনটি বা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। এরপরে দেখো উদাহরণে বলা হচ্ছে 105। বলতো 105 সংখ্যাটাতে কি আমাদের দশমিক বিন্দু আছে? দশমিক বিন্দু নাই। যেহেতু দশমিক বিন্দু নাই তার মানে 105 কেও আমি কি বলতে পারবো? 105 কেও আমি বলতে পারবো যে আইএনটি বা ইন্টিজার। যেমন আমি যদি বলি 2026 সাল, তাহলে দেখো তো 2026 সাল যে সংখ্যাটা, এই সংখ্যাটাতে কি কোনো দশমিক বিন্দু আছে? দশমিক বিন্দু নাই। যেহেতু দশমিক বিন্দু নাই তার মানে 2026 এই সংখ্যাটাও কি বলতো? এই সংখ্যাটাও একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। এবার টেস্ট করি, তোমরা এবার বলো আমি যদি বলি যে আমি হচ্ছে আইসিটি পরীক্ষায় 33 মার্ক পেয়েছি। আইসিটি পরীক্ষায় কত মার্কস পেয়েছি? 33 মার্কস পেয়েছি। এবার বলো এই যে 33 সংখ্যাটা লিখলাম, এই 33 সংখ্যাটা কি আমার ইন্টিজার হবে কি হবে না?
33 সংখ্যাটা ইন্টিজার নাকি ইন্টিজার না? নিশ্চয়ই তোমরা ধরে ফেলছো যে 33-এ যেহেতু আমাদের কোনো দশমিক বিন্দু নাই, তার মানে এটাকে আমি কি বলতে পারবো? ইন্টিজার বলতে পারবো। কিন্তু আমি যদি বলি যে আমার পরীক্ষার রেজাল্ট হচ্ছে 3.3, কি বললাম? আমার পরীক্ষার রেজাল্ট হচ্ছে 3.3, তাহলে এবার তোমরা বলো 3.3 এই সংখ্যাটাকে কি আমরা ইন্টিজার বলতে পারবো? না, এই সংখ্যাটাকে ইন্টিজার বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এই যে 3.3 এই সংখ্যাটাতে আমাদের কি চলে আসছে? একটা দশমিক বিন্দু চলে আসছে। যেহেতু দশমিক বিন্দু চলে আসছে, তার মানে এটাকে আমরা আর ইন্টিজার বলতে পারবো না। আশা করি ইন্টিজার জিনিসটা ক্লিয়ার। আর একটু কিভাবে পরীক্ষায় বাস দিতে পারে সেটাই তোমাদেরকে একটু দেখাই। খেয়াল করো, পরীক্ষায় তোমাকে যদি বলা হয় যে আমার পরীক্ষার রেজাল্ট 4.00, এবার বলা হলো 4.00 এই সংখ্যাটা কি ইন্টিজার হবে নাকি ইন্টিজার হবে না? দ্রুত বলো যে 4.00 সংখ্যাটা কি আমার ইন্টিজার হবে নাকি ইন্টিজার হবে না? এবার তুমি মনে মনে চিন্তা করবা যে 4.00 এই 4 পয়েন্টে এইখানে তো আমাদের দশমিক বিন্দু আছে। যেহেতু দশমিক বিন্দু আছে, তার মানে এটাকে আমি ইন্টিজার বলতে পারবো না। যদি এরকম চিন্তা করো তাহলে কিন্তু তোমার উত্তরটা ভুল হয়ে যাবে। দেখো তো, আমি যে 4.00 বললাম, এই 4.00 এইটাকে আমি শুধুমাত্র 4 লিখতে পারবো কিনা? দেখো তো, পয়েন্ট দিয়ে আমার যে সংখ্যাটা, পয়েন্ট দিয়ে যে 00, এটার কি কোনো ভ্যালু আছে এখানে? 4.00 লেখা আর 4 লেখা আলাদা জিনিস নাকি একই জিনিস? বলতো একই জিনিস কিনা? তাহলে এই যে 4.00 এটার মান কত? এটার মান আসলে কি 4 না? তাহলে বলতো এই 4 সংখ্যাটার থেকে আমাদের কি দশমিক বিন্দু আছে? না। তার মানে এই 4.00 সংখ্যাটাও আমাদের কি একটা ইন্টিজার বা আইএনটি। এখানে দশমিক বিন্দু আছে, কিন্তু এই দশমিক বিন্দুর কোনো মূল্য নাই। যেহেতু দশমিক বিন্দুর কোনো মূল্য নাই, যার কারণে এটাকে আমরা কি বলতে পারবো? আইএনটি বলতে পারবো। কিন্তু এবার যদি তোমাকে আমি বলি যে একটা সংখ্যা বা আমার পরীক্ষার রেজাল্ট হচ্ছে 4.5, আমার পরীক্ষার রেজাল্ট কি 4.5, তাহলে এবার বলো যে এই 4.5 সংখ্যাটা ইন্টিজার হবে কি হবে না? রাইট। এইবার কিন্তু এই যে 4.5 আছে, এইটাকে কিন্তু তুমি 4 লিখতে পারবা না, অথবা এটাকে কিন্তু তুমি 4.5 লিখতে পারবা না। এখানে বলতো দশমিক বিন্দুটার একটা মূল্য আছে কিনা? যেহেতু এখানে দশমিক বিন্দুটার একটা ভ্যালু আছে বা মূল্য আছে, তার মানে এবার কিন্তু এটাকে আমরা কি বলতে পারবো না? ইন্টিজার বলতে পারবো না। তাহলে আশা করি ইন্টিজার জিনিসটা কি সেটা তোমার কাছে এখন ক্লিয়ার। যেভাবে দেওয়া থাকুক, আশা করি তুমি হচ্ছে এখন ইন্টিজার চিনতে পারবা। তাহলে ইন্টিজারে আমরা কি মনে রাখবো? যে সংখ্যাটাই কি থাকবে না? দশমিক বিন্দু থাকবে না। দশমিক বিন্দু থাকলেও যদি দশমিক বিন্দুর মূল্য না থাকে, ভ্যালু না থাকে, তাহলে ওটাকে আমরা কি বলতে পারবো? ইন্টিজার বলতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আইএনটি এর ফরম্যাট। এই যে আইএনটি এর ফরম্যাট হচ্ছে পার্সেন্ট ডি। এইটাকে তোমরা একটু ভালোভাবে মনে রাখবা, এটা আমাদের সবসময় কাজে লাগবে। তাহলে আইএনটি এর ফরম্যাট কি? আইএনটি এর ফরম্যাট হচ্ছে পার্সেন্ট ডি, এটা মনে রাখবা। এটা পরীক্ষায় এমসিকিউতে থাকে যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কি? তাহলে আইএনটি বা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এটার ফরম্যাট স্পেসিফায়ার কি? পার্সেন্ট ডি। এটা আমাদের সবসময় কাজে লাগবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে জায়গায় তুমি দেখবা পার্সেন্ট ডি আছে, সে জায়গায় বুঝে নিবা ওখানে আইএনটি আছে। আবার যে জায়গায় দেখবা আইএনটি আছে, সে জায়গায় বুঝে নিবা যে ওটার জন্য আমাদের কি আছে? পার্সেন্ট ডি আছে। এটা হচ্ছে ইন্টিজার চিনার একটা উপায়। মনে থাকবে? আশা করি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার।
আচ্ছা, তাহলে চলক ঘোষণা করা যাবে কয়টা উপায়ে? দুইটা উপায়ে। একটা হচ্ছে আইএনটি আর একটা হচ্ছে ফ্লট। তার মধ্যে থেকে আমরা কোনটা শিখলাম? আইএনটি কি সেটা শিখলাম। এবার তাহলে আমাকে কি শিখতে হবে? এবার আমাকে শিখতে হবে ফ্লট জিনিসটা কি। তাহলে এবার আসা হচ্ছে ফ্লট জিনিসটা কি সেটা বুঝি। ফ্লট এটা নিজে একটা পূর্ণরূপ। এটার অর্থ হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ফ্লটের বাংলা অর্থ কি বলতো? ভগ্নাংশ সংখ্যা। এবার ইন্টিজারে যদি দশমিক বিন্দু না থাকে তাহলে ফ্লটে কি হবে বলতো? নিশ্চয়ই দশমিক বিন্দু থাকবে, যেহেতু ভগ্নাংশ। যদি আমরা গণিতের ভাষায় উত্তর করতে চাই তাহলে ভগ্নাংশ কাকে বলি আমরা? যেই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাকে আমরা ভগ্নাংশ বলি। তো এটা পড়লে তো আমি আর ভগ্নাংশ জিনিসটা বুঝতে পারবো না। আমাকে কি করতে হবে? ভগ্নাংশ জিনিসটা বুঝতে হবে। আমার সংজ্ঞাটা দরকার নাই এখানে। এখানে দরকার হচ্ছে ভগ্নাংশ বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি। তাহলে ভগ্নাংশ বলতে কোনটাকে বুঝবো? যেই সংখ্যাটাতে কি করবে? দশমিক বিন্দু থাকবে। যেই সংখ্যাটাতে দশমিক বিন্দু থাকবে ওটাকে আমরা বলবো ফ্লট। এখানে এই যে সি প্রোগ্রাম যদি তুমি ভালোভাবে বুঝতে চাও তাহলে তোমাকে ইন্টিজার এবং ফ্লট ভালোভাবে বুঝতে হবে। সেজন্য আজকে আমরা বিশেষ করে হচ্ছে শুধুমাত্র বেসিক জিনিসগুলোকেই হচ্ছে ফোকাস করতেছি। ওকে, আচ্ছা, তাহলে ফ্লটে কি দশমিক বিন্দু থাকে? যেমন দেখো তো 5.5, এই যে 5.5 সংখ্যাটা লিখলাম, এই 5.5 সংখ্যাটাতে আমাদের দশমিক বিন্দু আছে কিনা? দশমিক বিন্দু আছে। যেহেতু দশমিক বিন্দু আছে তার মানে এটা আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের একটা ফ্লট। এবার বলো 15/2। দেখো তো 15কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 15/2 এটার মান 7.5 আসবে কিনা? তার মানে 15/2 লিখা আর 7.5 লিখা আলাদা জিনিস নাকি একই জিনিস? একই জিনিস। তাহলে বলো তো এখানে দশমিক বিন্দু চলে আসতেছে কিনা এই সংখ্যাটার ক্ষেত্রে? যেহেতু দশমিক বিন্দু চলে আসতেছে তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা হচ্ছে ফ্লট বা হচ্ছে ভগ্নাংশ। যেমন পাইকে কি আমরা ইন্টিজার বলবো নাকি ফ্লট বলবো? নিশ্চয়ই তোমরা ধরে ফেলছো পাইটাকেও আমরা ফ্লট বলবো। কেন ফ্লট বলবো? কারণ পাইয়ের মান আমাদের জানা আছে 3.1416। তাহলে বলো তো এই পাইয়ের মানটাতে আমাদের পয়েন্ট আছে কিনা? যেহেতু পয়েন্ট বা দশমিক বিন্দু আছে তার মানে এটাকেও আমরা কি বলবো? ফ্লট বলবো। এবার তোমাকে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করো। তোমাকে যদি আমি বলি যে একটা সংখ্যা এরকম আছে, যে আছে 17/3। আমি যদি বলি যে 17/3 এই সংখ্যাটা কি ইন্টিজার নাকি ফ্লট? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 17/3 ভগ্নাংশ আকারে আছে না? যেহেতু ভগ্নাংশ আকারে আছে তার মানে এটা কি ফ্লট। আবার যদি আমি 17কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসতে পারে? 5 3 15, 5 পয়েন্ট, এখানে যদি 2 হয় তাহলে 6, এরকম। দেখো তো এরকম আসবে কিনা? 5.66 বা সামথিং এরকম হচ্ছে আসতে পারে। তাহলে এই যে সংখ্যাটা আমি লিখলাম এই সংখ্যাটা দেখো তো আমাদের মানটা দশমিক বিন্দু দিয়ে আসবে কিনা? যেহেতু দশমিক বিন্দু দিয়ে আসবে সেজন্য এটাকেও আমরা কি বলতেছি বলতো? ফ্লট বলতেছি। এবার যদি আমি বলি যে আমি একটা সংখ্যা বললাম যে 15/3, 15/3 এই সংখ্যাটাকে আমি ইন্টিজার বলবো নাকি ফ্লট বলবো? 15/3 এই সংখ্যাটাকে আমি ইন্টিজার বলবো নাকি ফ্লট বলবো? এবার একটু মাথায় চিন্তা আসবে যে 15/3 এটা তো আমাদের ভগ্নাংশ আকারে আছে। যেহেতু ভগ্নাংশ আকারে আছে তার মানে এটা একটা ফ্লট। যদি এরকম চিন্তা করো তুমি সুন্দর করে চিন্তা করবে আর সুন্দর করে পরীক্ষায় তোমাকে বাজ দিয়ে দিবে। এটা দেখতে মনে হচ্ছে ভগ্নাংশ, কিন্তু আসলে এটাকে ভগ্নাংশ বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ হচ্ছে এই 15/3
3, এই 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে বলো তো আমাদের উত্তর বা মান 5 আসবে কিনা? 15/3 লিখা, 15/3 লিখা আর 5 লিখা আলাদা জিনিস নাকি একই জিনিস? একই জিনিস। তাহলে বলো তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাতে কি বা এই মানটাতে আমাদের কি দশমিক বিন্দু আছে? দশমিক বিন্দু নাই। যেহেতু দশমিক বিন্দু নাই তার মানে এটাকে আমি ফ্লট বলতে পারবো না। এটা দেখতে মনে হচ্ছে ফ্লট, কিন্তু এটার মান যদি আমি চিন্তা করি তাহলে এই মানটাতে কিন্তু দশমিক বিন্দু নাই। যেহেতু মানে কোনো দশমিক বিন্দু নাই তার মানে এটাকে আমি ফ্লট বলতে পারবো না। তাহলে এটাকে আমাকে কি বলতে হবে? দশমিক বিন্দু যদি না থাকে তাহলে ওটাকে আমরা কি বলি? আইএনটি বা ইন্টিজার বলি। সেজন্য এই সংখ্যাটা দেখতে ভগ্নাংশ মনে হলেও এটাকে আমরা ভগ্নাংশ বলতে পারবো না বা এটাকে আমরা ফ্লট বলতে পারবো না। এটাকে আমাদের কি বলতে হবে? এটাকে আমাদের আইএনটি বলতে হবে। আচ্ছা, এবার বলো আইএনটি এবং ফ্লট জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, এবার খেয়াল করো যে আমাদের ইন্টিজারের জন্য ফরম্যাট কি ছিল? ইন্টিজারের জন্য ফরম্যাট ছিল হচ্ছে %d, কিন্তু ফ্লটের জন্য ফরম্যাট হচ্ছে %f। এটা একটু ভালোভাবে মনে রাখবা। তাহলে ইন্টিজারের জন্য ফরম্যাট কি? %d, আর ফ্লটের জন্য ফরম্যাট কি? %f। এই দুইটা জিনিস অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। এগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীলে আমাদের এটা হচ্ছে সবসময় দরকার লাগবে। আজকের ক্লাসে ইন্টিজার এবং ফ্লট এই দুইটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আমি আজকের ক্লাসে তেমন কিছুই করাবো না, এতটুকুই থাকবে। আমি একবার তোমাদেরকে রিমাইন্ড করে দিই যে আমরা আজকের ক্লাসে কি কি নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমরা দেখলাম যে সি প্রোগ্রাম লেখার ধাপ হচ্ছে 5টা। 1 নম্বরে কি? চলক ঘোষণা করা। চলক ঘোষণা করা যাবে কয়টা উপায়ে? 2টা উপায়ে। একটা হচ্ছে আইএনটি আর একটা হচ্ছে ফ্লট। আইএনটি মানে হচ্ছে %d আর ফ্লট মানে হচ্ছে %f। 2 নম্বর ধাপটার নাম কি? চলকের মান গ্রহণ করতে বলা। এটার জন্য কি ব্যবহার করা হবে? প্রিন্ট এফ। 3 নম্বর ধাপটা কি? চলকের মান গ্রহণ করা। এটার জন্য আমরা কি ব্যবহার করব? স্ক্যান এফ। কথা কি ছিল? যে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, এবং প্রিন্ট এফ ও স্ক্যান এফ, প্রিন্ট এফ এর মাঝখানে কোনো ফাঁকা চিহ্ন ব্যবহার করা যাবে না, ফাঁকা স্পেস ব্যবহার করা যাবে না। স্ক্যান এফ এর মাঝখানে কোনো ফাঁকা স্পেস ব্যবহার করা যাবে না, এবং কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। 4 নম্বর ধাপটা কি? সূত্র। 5 নম্বর ধাপটা কি? ফলাফল। ফলাফলের জন্য কি ব্যবহার করব? ফলাফলের জন্য ব্যবহার করব হচ্ছে প্রিন্ট এফ। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি শিখলাম? যে চলক। চলক কি? চলক হচ্ছে যেটার মান অজানা অথবা যেটার মান পরিবর্তনশীল, সেটাকে আমরা কি বলবো? চলক বলবো। বলতো চলক কয় ধরনের বলছিলাম? মনে আছে? রাইট। চলক 2 ধরনের। একটা হচ্ছে স্বাধীন চলক বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চলক, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা হচ্ছে অধীন চলক। আচ্ছা, এরপর হচ্ছে আইএনটি। আইএনটি কোনটাকে বলছিলাম? আইএনটি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টিজার, যার বাংলা অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। আইএনটি বলতে আমরা কোনটাকে বুঝবো? যেই সংখ্যার মানটাতে কি থাকবে না? দশমিক বিন্দু থাকবে না, সেটাকে আমরা কি বলবো? আইএনটি বলবো। ফ্লট কোনটাকে বলবো? যেই সংখ্যাটাতে আমাদের কি থাকবে? দশমিক বিন্দু থাকবে, সেটাকে বলবো আমরা ফ্লট। আইএনটি এর ফরম্যাট কি বলছিলাম? %d, আর ফ্লটের ফরম্যাট কি বলছিলাম? %f। আশা করি আজকে আমি যতটুকু তোমাদেরকে পড়াইলাম, আজকের এই ক্লাসের পড়াটা তোমাদের এখানেই ক্লিয়ার হয়ে গেছে, এবং এখানে তোমাদের হচ্ছে মুখস্থ হয়ে গেছে। তো প্রতিটা ক্লাসে তোমাদেরকে হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে কিন্তু করাই নেব। যদিও আমরা অনলাইনে ক্লাস করতেছি, কিন্তু তোমাকে মনে প্রাণে মনে রাখতে হবে বা বিশ্বাস রাখতে হবে যে আমি সরাসরি ক্লাস করতেছি, এবং সেইভাবেই হচ্ছে আমরা প্রস্তুতি নিব। তাহলে তোমাকে ক্লাসটা আবার বাসায় আলাদাভাবে পড়ার দরকার হবে না। এখানকার পড়া এখানেই ক্লিয়ার হয়ে যাবে, এখানকার পড়া এখানেই মুখস্থ হয়ে যাবে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এই যে আজকের ক্লাসটা আলোচনা করলাম, এই ক্লাসটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। একটা প্রশ্ন প্র্যাকটিস করব।
তার পূর্বে অবশ্যই তোমাদেরকে কিন্তু এই 5টা ধাপ এবং চলক কি, ইন্টিজার কোনটা, ফ্লোট কোনটা, এই কয়েকটা জিনিস অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। তোমাদের কাজ হচ্ছে আজকের মধ্যে আমি এগুলো তোমাদের হচ্ছে গ্রুপে আপলোড করে দিব, সেখান থেকে তোমরা হচ্ছে খাতায় সুন্দর করে নোট করে একটু কালকের বা আগামীকালকের ক্লাসের আগে অবশ্যই রিভিশন দিয়ে তারপর হচ্ছে ক্লাসটা করতে বসবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে হচ্ছে তাহলে পরের ক্লাসে। ওকে।